আজকে আমার আব্বার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আব্বা একেবারেই ফ্রেশ হয়ে উঠেছে। এত মিষ্টি করে হাসি দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আজকের সকালটা আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর ছিল, পাখির কলকাকলিতে একেবারেই মন্ত্রমুগ্ধ করার মতো। খুবই সুন্দর একটা সকাল। বাহিরে যাওয়ার পরে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। তারপর আমি সকালবেলার নাস্তাটা রেডি করার জন্য চলে আসলাম। আজকে আসলে পরোটা খেতে মনে চেয়েছে, তো আমি এখানে পরোটাটা রেডি করে ভাঁজ করে একটু সেট আপ হওয়ার জন্য রেখে দিলাম। এতে করে যখন পরে বেলতে আসলে অনেক বেশি সুবিধা হয়। তো পরোটাটা সেট হতে হতে আমি এখানে আলু কুচি করে নিচ্ছি আলু ভাজি করার জন্য। পরোটার সাথে আলু ভাজি খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করছি যতটা কুচি করা সম্ভব ততটা সুন্দর করে কুচি করে নেওয়ার জন্য। আর ইউএসএতে আসলে আলু ভাজি করলে কেন জানি একটু ভর্তা ভর্তা হয়ে যেতে চায়, কারণ এখানকার আলুর মধ্যে পানির পরিমাণটা অনেক বেশি থাকে। তো আমি যখন আমার সকালবেলার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, কাজটা এগিয়ে নিচ্ছিলাম, এই তো আমার আব্বা একেবারে রেডি হয়ে সুন্দর করে বসে খেলনা নিয়ে এখানে টিভি দেখছিল। আমি ওকে খেলনা দিয়ে বসিয়ে টিভি ছেড়ে দিয়েছি যাতে করে ও বোর না হয়, আর এতে করে আমার কাজেরও সুবিধা হয়। কারণ ও যদি বারবার কান্না করে ওকে এসে থামানো দরকার পড়ে, তাতে করে কাজটাও একটু পিছিয়ে যায়। আর এখানে আসলে গরুর মাংস একেবারে ভাজা ভাজা হয়ে কিছুটা গুঁড়ো হয়ে গিয়েছে, একেবারে শ্রেটেড মাংস যেটা। তো ওই কোরিয়াটাতেই আমি আসলে আজকে আলু ভাজিটা করব, তাতে করে মাংসের ফ্লেভারটাও আসবে আর মজা লাগবে অনেক। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি আর কোনো এক্সট্রা অয়েল ইউজ করব না, মাংসের তেল যেতটুকু ছিল ওই তেলটাতেই আসলে আলুটা ভাজি করে নেব। এই তো একটু গরম করার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা কিন্তু আমি একেবারে লাল লাল করে ভেজে ফেলি নেই। পেঁয়াজটা দেওয়ার পরপরই তো আলু দিয়ে দিচ্ছি। আমি পানি থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। তো আলুটা অন্য চুলায় ভাজা হচ্ছে, আর এই চুলায় আমি ডিম ভেজে নিয়েছি, কারণ নাস্তার সময় পরোটার সাথে ডিম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আর লবণ না দিলে তো ভালো লাগে না, আমি ডিমের উপরে কিছুটা লবণ স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি। তারপর ওই চুলাটাতে এই ফ্রাইং প্যানটাতেই ডিমের ফ্রাইং প্যানেই আসলে একটা একটা করে পরোটা ভেজে তুলে নিচ্ছি, একটা একটা করে বেলে একটা একটা পরোটা ভেজে নিচ্ছি। আর আমি খুব বেশি তেলে পরোটাটা ভাজবো না, একেবারেই অল্প শ্যালো তেলে পরোটাগুলি ভেজে নিব। এই তো মাশাআল্লাহ পরোটাগুলি এত সুন্দর করে ফুলে উঠছে আর এত বেশি মজা হয়েছিল, নিজে বানিয়েছি বলে না, খুবই ভালো লাগছিল অনেক দিন পরে নিজের হাতে বানানো পরোটা। অন্যদিক থেকে আসলে আলু ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। তো একেবারে গার্ডেন ফ্রেশ ধনেপাতা দিয়ে কুচি করে দিয়ে দিলাম, এতে করে গন্ধটা আরও বেশি সুন্দর আসছে। আর যখন ভাজিটা হয়ে হয়ে আসছে আমি চেষ্টা করেছি ভাজিটা যাতে একেবারে ভর্তা ভর্তা না হয়ে যায়, একটু ঝরঝরে থাকে। আর এই তো প্রতিটা পরোটা এত সুন্দর করে ফুলে ফুলে উঠছে, আর এত লেয়ার হয়েছে পরোটাগুলোতে, মানে খাওয়ার সময় একেবারে সফট। পরোটাটা খুব বেশি শক্ত হয়ে গেলে আসলে খেতে এত বেশি ভালো লাগে না।
তারপর এই তো আমি পরোটাটা সকালে নাস্তাটা খেতে বসে পড়লাম। পরোটা, আলু ভাজি আর ডিম, এটা তো আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আর আজকের আলু ভাজিটা এত বেশি মজা হয়েছে, মাংস থাকলে আসলে সব কিছুই টেস্টি যেন অন্যরকম হয়ে যায়। ভাজিটা দেখতে যেরকমই হোক আর এত সুন্দর হয়েছে। আর এই তো পরোটাগুলো কত লেয়ার হয়েছে, আর একেবারে গরম গরম পরোটাটা খেতে তো অনেক বেশি ভালো লাগছিল, সব কিছুই ফ্রেশ। তারপর আমার আব্বা আসলে একটু মর্জি করছিল বাহিরে যাওয়ার জন্য, তাই আমার আব্বাকে কোলে নিয়েই তো বাহিরে বের হয়ে আসছে। বাহিরে এসে আমার আব্বার মন একেবারেই ভালো হয়ে গিয়েছে, ফ্রেশ। সকাল সকালই নানা ভাই কোলে উঠে পুরো এলাকা যদি একবার না ঘোরা হয় তাহলে যেন আমার আব্বার সকালটাই পরিপূর্ণ হয় না। তো একবার হলেও আব্বুকে বাহিরে নিয়ে যেতে হয়। আর সকাল থেকে রাত পর্যন্ত আব্বুর সাথে একেবারে সুন্দর আঠার মতো একেবারে লেগে থাকে দুজনেই। আব্বুকে দেখলেই সে মনে করে যে এখন বাইরে যাওয়ার সময়, আব্বুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর যদি বলা হয় ডু ইউ ওয়ান্ট গো আউটসাইড, তাহলে তো আর কোনো কথাই নেই, যখন তখন, সকাল হোক রাত হোক, এটার কোনো ব্যাপার না, সময়ের কোনো নাই। তো আজকে আসলে এত সুন্দর রোদ, আর যেহেতু সামার টাইম, আমি এখানে আম্মু আম কেটে দিয়েছে, একটু হালকা লবণ আর মরিচ ছিটিয়ে দিয়েছে। এত বেশি মজা লাগছিল, গরমের সময় আসলে এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো একেবারে রোদ ঝলমল একটা দিন, খুবই ভালো লাগছিল। আর এই মরিচের গুঁড়াটা আসলে নানুমণি দিয়েছে আমাদেরকে, আর দেশি একটা ফ্লেভার আসে। আমার আম্মু খুবই অল্প অল্প করে আমাদেরকে দেয়, যদি শেষ হয়ে যায় সেই জন্য। তা এর মাঝে আমার আব্বাকে নিয়ে ঘুরে ফিরে চলে আসছে। আর বাহির থেকে আসার পরে আমার আব্বার তো আরো বেশি খুশি, মাশাআল্লাহ। এই তো এসে আমার সাথে গল্প করছে, সে কি কি দেখেছে, বাহিরে কি কি ঘটেছে ওগুলো বলতেছে, আর সুন্দর করে মাশাআল্লাহ হাসছে। তো আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার আব্বাকে। তো মা ছেলের টুকটাক গল্প। তো আমি ওর সাথে গল্প টল্প করতে করতে আম্মু এদিক থেকে দুপুরের খাবারটাও রেডি করে ফেলছে। এটা আমরা তো চেওয়া মাছ বলি, আমি জানি না কোন জায়গায় কি বলে। তো এই মাছটা ছোট মামা আমাদেরকে দিয়েছে, তো আম্মু আজকে সুন্দর করে রান্না করেছে। আর মাছটা এত বেশি মজা হয়েছে, খুবই মজা হয়েছে ছোট মামার দেওয়া মাছটা। চেওয়া মাছ আমরা তো এইভাবেই খাই। তো আজকে দুপুরে খাবারটা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এখানে ছিল টমেটো ভাজি। আসলে টমেটো ভাজি আমার আর বাবুর অনেক বেশি পছন্দ। তো টমেটো ভাজিটা তো এমনিতেই মজা, আরও সাথে দেওয়া হয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে ছোট খালামণি ভেজে দিয়েছে, দেশ থেকে আসার সময় আম্মুর সাথে ভেজে দিয়েছে। এত বেশি মজা মাছটা, মানে এত সুন্দর একটা স্মেল, দেশের জিনিসের মানে কোনো কিছুর সাথেই যেন কোনো তুলনা করা যায় না। তো আজকের দুপুরে খাবারটা এত বেশি মজা হয়েছে, সবগুলো জিনিসই আমার অনেক বেশি পছন্দের। আর টমেটো ভাজিটা দিয়ে তো মেখে মেখে খেতে খুবই মজা লাগছিল। তো আমি দুপুরের খাবারটা এনজয় করছিলাম, আর আমার আব্বা আমার সাথে বসে আমাকে দেখছিল আর টুকটাক গল্প করছিল। তারপর আমার আব্বাকে আম্মু গোসল করে দিয়েছে। তো বাত নেওয়ার পরে আমার আব্বা একটু ন্যাপ নিচ্ছে, কারণ সারাদিন তো খেলাধুলা বাহির এভাবেই চলে। তো যেহেতু এসিটা ছাড়া আমার
আম্মু একটা ওকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে যাতে করে আমার আব্বার কষ্ট না হয়। তো আমার আব্বা বারবারই নড়ে চড়ে উঠছিল, কারণ জানালা দিয়ে এত রোদ আসছিল, খুবই এসি ছাড়া থাকার সত্ত্বেও কেন জানি অনেক বেশি গরম লাগছিল। তো আমি এখানে শেডটা ফেলে দিচ্ছি যাতে করে আমার আব্বার কষ্ট না হয়। তারপর আসলে আমার একটা পিঠা খেতে মনে চেয়েছে, তো এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি ডিম, দুধ আর ঘি দিয়ে, ময়দা দিয়ে ডোটা তৈরি করে। এই তো এখানে একটা বড় রুটি বেলে নিয়েছি, তারপর একটা কুকি কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিয়েছি। আসলে আমাদের দেশের মেয়েরা তো মাশাআল্লাহ এমনিতেই অনেক গুণী, তারা নিজে ফ্রি হ্যান্ডেই সব শেপ করে নিতে পারে, কিন্তু আমি যেহেতু এই ধরনের কাজে একেবারেই নির্গুণ, একেবারেই অষ্টরম্ভা, সেজন্য আমার সব কিছুতেই গ্যাজেট জাতীয় জিনিস। তারপরেও আমি নিজের অসাধারণ সৌন্দর্য গুণে তো আমি নিজেই একেবারে মনোমুগ্ধ হয়ে তাকিয়েছে যে আমি কিভাবে এই সুন্দর ফুলগুলি বানালাম। যদিও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কুকি কাটার দিয়ে বানিয়েছি, তারপরেও আমি নিজেই তো মন্ত্রমুগ্ধ। আমি আমার আম্মুর সাথে বলে হাসছিলাম যে আমি কিভাবে এটা তৈরি করলাম, আমি তো নিজের গুণে নিজেই মোহিত। তো যাই হোক, আমি পিঠাগুলো বানিয়ে নিতে নিতে আম্মু এখানে পিঠাটা ভেজে নিচ্ছে। কিছু পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর কিছু ভাজছে, কিছু কাঁচা। তো 3 স্টেজেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পিঠাগুলো। তো পিঠা যখন ভাজা হচ্ছিল, আমার আব্বাও ঘুম থেকে উঠে চলে আসছে আমার আব্বুর সাথে। আর পিঠাটা এত বেশি মজা হয়েছিল খেতে, মানে ভাজার পরেই খাওয়া যাচ্ছিল, যেহেতু দুধ, ডিম আর সামান্য চিনি আর ঘি দিয়ে পিঠার ময়ানটা তৈরি করা, তো এইভাবেই খালি খেতেই ভালো লাগছিল। তো পিঠাগুলো ভাজতে ভাজতে কিছুটা সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো এখানে দেখছিলাম ফায়ারফ্লাইস, আসলে জোনাকি পোকা যেটা আমাদের দেশে। তো জোনাকিগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, যদিও ক্যামেরাতে এত বেশি বোঝা যাচ্ছিল না। আর যেহেতু একেবারে পুরো সন্ধ্যা হয়নি, রাত হয়নি, রাতে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। তো দেখে এত বেশি ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আমাদের গ্রাম অঞ্চলে জিনিসগুলি দেখা যেত। একেবারে ছোট যখন ছিলাম, দাদুমণির বাড়িতে বা নানুমণির বাড়িতে যখন যেতাম, তখন আসলে এই ফায়ারফ্লাইসগুলি দেখতাম। খুবই ছোট ছিলাম একেবারেই, কিন্তু আব্বু মাঝে মাঝে বাইরে নিয়ে যেত, তো ওই স্মৃতিগুলো মনে পড়ছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই পিঠাগুলো ভেজে বাসায় চলে আসলাম। বাসায় এটাকে শিরাতে দেব। তো এখানে আমি এলাচ দিয়ে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল করে আমি একেবারে ঘন করে ফেলবো না, জাস্ট হালকা জাল করে নিচ্ছি। আর এখানে ভাজা পিঠাগুলো আমি একটা বড় ডিশে একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো রসে ভিজে সাইজে আরও বড় হয়ে যাবে। এটা আসলে বরিশালের একটা খুবই বিখ্যাত প্রসিদ্ধ পিঠা। ওরা দুধ রস পিঠা বলে বা অনেকে অনেক নামে ডাকে। তো যাই হোক, আমরা যখন বাংলাদেশে ছিলাম, আমাদের এক ভাড়াটিয়া ছিল, আন্টির বাড়ি ছিল বরিশালে। তো আন্টি দেখা যেত যখনই এই পিঠাটা বানাতো আমাদেরকে বড় বলে করে দিয়ে যেত। তো খুবই মজা লাগতো, আন্টি এত সুন্দর করে ডিজাইন করে দিয়ে যেত। আন্টির মতো তো আর ডিজাইন করতে পারি নাই, যাই হোক চেষ্টা করেছি। তারপর দুধটাতে আমি কনডেন্স মিল্ক দিয়ে জাল করে তো পুরো দুধটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে পিঠাগুলো সোক করার জন্য ওভারনাইট রেখে দিব। ওভারনাইটে পিঠাটা একেবারে সোক করে পিঠাটা সাইজেও দ্বিগুণ হয়ে যাবে আর সফটও হবে। আন্টির মতো করতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করেছি আন্টির মতো
করে তৈরি করে নেওয়ার জন্য। পিঠাটা ভিজিয়ে আমি আমার আব্বাকে নিয়ে উপরে চলে আসলাম, কারণ অনেকক্ষণ নিচে থাকার পরে আমার আব্বা তো আবার রুমে আসার জন্য ছটফট করে। তো এখানে আসার পরে মাশাল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে, এই তো উপরে এসেই একেবারে খেলাধুলা, যে ওর নিজের জায়গা মতো চলে আসছে। আপাই কইও, আপাই কইও, আপাই মামুনি কি ডাকে তোমাকে? আব্বা ডাকে, আব্বা ডাকে তোমাকে। এটা মামুনি, এটা মামুনি, এটা মামুনি, এটা মামুনি। এটা কি মা? উপরে আসার পরেই যেহেতু সন্ধ্যার সময় ছোট খালামণি ফোন করেছে, তো নানুমণি আমার আব্বার সাথে কথা বলছিল। তো আর আমার আব্বা তো অনেক বেশি খুশি হয়ে যায় তার মামুনির সাথে কথা বলার পরে। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে কথা হবে আগামী কোনো ব্লগে ইনশাল্লাহ। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।